হুমায়ুন কবিরকে আজকের দিনে কোথাও বাধা দিলে, যে থানা বাধা দেবে, যে থানা মিথ্যা মামলা দেবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সেই থানা ঘেরাও করে ইট খুলে নেবো। থানা এক একটা ইট খুলে নেবো। পুলিশকে প্রচ্ছন্ন হুমকিটা দিয়ে হুমায়ুন কবির বুঝিয়ে দিল সরকারকে, আমি যা খুশি করব, তোমরা আমার কেশাগ্র স্পর্শ করতে যেও না, আমরা আরেকটা মুর্শিদাবাদ করে দেবো, শামসেরগঞ্জ করে দেবো। এটাই বার্তা দিল হুমায়ুন কবিরের এই বারবারন্ত। সরকার চাইছে বলে হচ্ছে, পুলিশ চাইছে বলে হচ্ছে, প্রশাসন চাইছে বলে হচ্ছে। তাই হুমায়ুন কবিররা আজকে সোহরাবুদ্দির ভাষায় কথা বলে। তারপরেও সরকার এখানে একচোখা হরিণের ভূমিকা নেয়। সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় ধর্মের স্বাধীনতা আছে রে বাবা। তা ধর্মের স্বাধীনতা আছে মানে কি ধর্ম নিয়ে জোচ্চুরি করা, দাঙ্গা লাগানো, উস্কানিমূলক বক্তব্য রাখা? তা তো নয়। ধর্মের স্বাধীনতা তা তো বলে না। বলেছে, ঠিকই বলেছে, উনি ঠিক কথা বলেছেন। আমি কেন বলছি এটা দোষ কিছু নয়। মুসলিমরা 30% কিন্তু ভোটের সময় 40% হয়ে যায়, এটা হুমায়ুন কবিরই বলেছেন। হুমায়ুন যদি একবার বুঝে ফেলে বাংলায় মুসলিমরা 100টার সিট জিততে পারে একক ক্ষমতায়, আমি তারপরে বলছি তারপরের চিত্রটা কিন্তু আলাদা। মুসলিম এরিয়ায় 90-95% ভোট পড়ে। এই কারণে তারা জানে, হুমায়ুন কবিররা জানে যে আমাদের সরকার এই একতার জন্য সম্মান দিতে বাধ্য। কোনো ব্যবস্থা নিয়েছে, আমরা 70% মুসলিম মুর্শিদাবাদে, 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবো। একটা স্টেপ নিয়েছে স্টেট গভর্নমেন্ট একটা স্টেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেসের তরফ থেকে, কোনো একটা প্রেসের, তিনি বলছেন আমি শুনি। যদি হুমায়ুন কবির মিমের সাথে জোটবদ্ধ হয়, বিহারের যেমন মিম প্রভাব ফেলে দিল, তাহলে কিন্তু ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলে ফিরে আসাটা কঠিন হয়। নব্য সুরাবুদ্দিকে 46-এর একটা সুরাবুদ্দি ছিল, বাংলার কসাই, গেট ক্যালকাটা কিলিং নোয়াখালী ওর নির্দেশে হয়েছিল, প্রশাসনকে ছোটো জগন্নাথ করে। ঠিক এইভাবেই এই হুমায়ুন কবিরকে বাড়তে দিচ্ছে সরকার। কেন বাড়তে? এই নতুন সুরাবুদ্দি অর্থাৎ হুমায়ুন কবির অর্থাৎ তৃণমূলের বিধায়ক, তিনি একটার পরে দল থেকে বরখাস্ত করা হয়েছে। সে বরখাস্ত, তৃণমূলের আবার বরখাস্ত, তৃণমূলও বরখাস্ত করে আর সোলাও পাখি হয়ে যায়। ওরা ভোটটা এক জায়গায় দেয়, কারণ একটি মুসলিম ঘরে জন্ম নেওয়া একটি মানুষ, প্রথমে তারা নিজেকে বলে গর্বের সাথে আমরা মুসলিম, তারপরে আমরা সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আরএসএস বা ধর্মনিরপেক্ষ। সেই 2024-এর ভোটের সময় থেকে এখনও পর্যন্ত হুমায়ুন কবির যে বিদ্বেষমূলক কথাবার্তা বলছে, ল অ্যান্ড অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? সে তো দল করেছে, তাকে সাসপেন্ড করেছে সরকার। আমি প্রশাসনের কথা বলছি, প্রশাসনের দল তো এক নয়। পরবর্তী থানা দুদিনেও নাকি তারা ফোন তোলেনি, 100 মিটারের মধ্যে থানা। শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স এসে দাঙ্গাটাকে কন্ট্রোল করে, হামলাটাকে কন্ট্রোল করে। তো ইতিমধ্যে বহু হিন্দু ঘর ছাড়া এখনও তারা অনেকে ফিরতে পারেনি। দেখো কেন হুমায়ুন কবির এত করছে জানো? আজকে এ রাজ্যে তথাকথিত সংখ্যাগরিষ্ঠ, আমি মুসলিমদের সংখ্যালঘু বলি না, কারণ সংখ্যালঘুর সংজ্ঞাটাই এই রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে বা এদেশের জনসংখ্যার ভিত্তিতে হয় না। আন্তর্জাতিক স্তরে সংখ্যালঘু হওয়ার যে ক্রাইটেরিয়া, তা এ রাজ্যের বা এদেশের মুসলিমদের নেই। তারা অনেক উপরে জায়গায়, তাদের সংখ্যালঘু আমরা ভোটের স্বার্থে বলি, ভিডিও আছে। আচ্ছা, ও তৃণমূল তো অস্বীকারের আরেক নাম, তার নেত্রী করে তো তিনি করবেন না কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে ভিডিওগুলো তো তোমরা মিথ্যা কথা বলো নি না, এআই তুমি দেখো, ইউটিউব চালাও, এসব বারবার বেরিয়ে আসবে। প্রকাশ্যে মঞ্চে বলেছে নাগপাস থেকে এই মুসলিমরা বেরিয়ে, যে মুসলিমরা 95% তৃণমূলকে ভোট দেয়, অন্তত 100টার উপরে সিট তৃণমূল হেরফের করে নেয় মুসলিমদের ভোটে। অর্থাৎ 294 নম্বরের পরীক্ষায় মমতা ব্যানার্জি পরীক্ষা না দিয়েই 100 নম্বর পায়, পরীক্ষা না বসেই। ক্ষমতায় কে আসবে না আসবে সে তো অনেক পরের ব্যাপার, কিন্তু হুমায়ুন কবির যদি ফ্যাক্টর হয়, তাহলে কিন্তু মমতার ফিরে আসাটা বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, ওই ব্যানার্জি পরিবারের লোকজন ভাইপোরাই একে একে তৃণমূল ছাড়বে ক্ষমতা না থাকলে। প্রশ্নটা হচ্ছে, স্যার বলছি, হুমায়ুন কবির বলছে আমার কাজে যদি কেউ বাধা দিতে আসে, যে থানার পুলিশ বাধা দেবে সেই থানা আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘেরাও করব এবং পরবর্তীতে সমস্ত ইট খুলে নেব একটা একটা করে। হ্যাঁ, এই হুমায়ুন কবির মানে বাংলার নতুন সুরাবুদ্দি এই কথাগুলো বলছে। তার কারণ কি জানো? এই নতুন সুরাবুদ্দিকে সরকার বলতে দিচ্ছে, এই নতুন সুরাবুদ্দিকে সরকার আটকানোর ন্যূনতম চেষ্টা করছে না। এই নতুন সুরাবুদ্দি জানে এ রাজ্যে সরকার অ্যাপিসমেন্ট পলিটিক্সটা ভালো জানে। তাই এই নতুন সুরাবুদ্দি অর্থাৎ হুমায়ুন কবির অর্থাৎ তৃণমূলের বিধায়ক, তিনি একটার পরে দল থেকে বরখাস্ত করা হয়েছে। সে বরখাস্ত, তৃণমূলের আবার বরখাস্ত, তৃণমূলও বরখাস্ত করে আর সোলাও পাখি হয়ে যায়।
আমি ছেড়ে দাও ওটা। দেখো কেন হুমায়ুন কবির এত করছে জানো? আজকে এ রাজ্যে তথাকথিত সংখ্যাগরিষ্ঠ, আমি মুসলিমদের সংখ্যালঘু বলি না, কারণ সংখ্যালঘুর সংজ্ঞাটাই এই রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে বা এই দেশের জনসংখ্যার ভিত্তিতে হয় না। আন্তর্জাতিক স্তরে সংখ্যালঘু হওয়ার যে ক্রাইটেরিয়া তা এই রাজ্যের বা এই দেশের মুসলিমদের নেই, তারা অনেক উপর জায়গায়, তাদের সংখ্যালঘু আমরা ভোটের স্বার্থে বলি বা কিছু লোক বলে। আমি বলছি যে একটার পর একটা সেই 2024-এর ভোটের সময় থেকে এখনও পর্যন্ত হুমায়ুন কবির যে বিদ্বেষমূলক কথাবার্তা বলছে, ল অ্যান্ড অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? সে তো দল করেছে, তাকে সাসপেন্ড করেছে সরকার। আমি প্রশাসনের কথা বলছি, প্রশাসনের দল তো এক নয় না, কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা 70% মুসলিম মুর্শিদাবাদে, 30% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবো, একটা স্টেপ নিয়েছে স্টেট গভর্নমেন্ট একটা স্টেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রেসের তরফ থেকে, কোনো একটা প্রেসের, তিনি বলছেন আমি শুনিনি। এই যে এই সুরাবুদ্দিকে, নব্য সুরাবুদ্দিকে, 46-এর একটা সুরাবুদ্দি ছিল বাংলার কসাই, গ্রেট ক্যালকাটা কিলিং নোয়াখালী ওর নির্দেশে হয়েছিল, প্রশাসনকে ছোটো জগন্নাথ করে। ঠিক এইভাবেই এই হুমায়ুন কবিরকে বাড়তে দিচ্ছে সরকার। কেন বাড়তে দিচ্ছে? ভোটের স্বার্থে। সরকার তৈরি করতে চাইছে এমন একটা বায়নারি যেখানে দেখানো যেতে পারে মুসলিমরা ভোট মেকানিজমে কোথায় এগিয়ে, মুসলিমরা ভোট না দিলে সরকার গঠন হবে না, এটা তৃণমূল সরকার দেখাতে চাইছে হুমায়ুন কবিরের মাধ্যমে। তাই নিঃশব্দে একটি কাজ হয়ে গেল। বাবরের সাথে কোনো যোগাযোগ নেই যে বঙ্গের, সেই বঙ্গে বাবরের নামে বাবরি মসজিদ হয়ে গেল শিলান্যাস। দেখলে তো, যে বঙ্গে পুলিশ প্রশাসন, তুমি বলেছি, তুমি মোহন ভাগবতের গতকাল রাতেই একটা হাইকোর্টের নির্দেশের পরে তিনি একটা জনসমাবেশ করতে যাচ্ছেন। তুমি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ দেখো, যদি সরকারের একচোখা না হয়ে সরকার সব ধর্মের জন্যই সমানভাবে সহানুভূতিশীল থাকতেন, আমি এই কথাটা তোমার মঞ্চে বলতাম না। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হাইকোর্টের মামলা করে হতে হয়েছিল, হয়েছে তো, হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা শ্রেণীকে সরকার পুলিশ প্রোটেকশন দিয়ে এটা করাচ্ছে, আর একটা জায়গায় হাইকোর্টের দ্বারস্থ হয়ে তোমাকে এটা করতে হচ্ছে, পেতে হচ্ছে অনুমোদন। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই হুমায়ুন কবিরদের এত বারবারন্তের কারণটা কারা? সরকার এবং তৃণমূল। আজকে থানার ইট খুলে ফেলবে, তার মানে হুমায়ুন কবির যদি আজকে সিদ্দিকুল্লাহর মতো, তার সমর্থকরা কাউকে ছেড়ে দেবে না। হ্যাঁ, আমি বলছি হুমায়ুন কবির যদি আজকে ওর জনসমাবেশ থেকে হুঙ্কার দেয় বাংলাদেশের মতন হামলা চালাও, খুন করো, পুলিশ কিছু করবে না। পুলিশকে প্রচ্ছন্ন হুমকিটা দিয়ে হুমায়ুন কবির বুঝিয়ে দিল সরকারকে, আমি যা খুশি করব, তোমরা আমার কেশাগ্র স্পর্শ করতে যেও না, আমরা আরেকটা মুর্শিদাবাদ করে দেবো, শামসেরগঞ্জ করে দেবো, এটাই বার্তা দিল। আচ্ছা, প্রশাসন কি ছোটো জগন্নাথ? ছোটো জগন্নাথ। একটা সরকার বিরোধীদের উপরে কিভাবে পুলিশ লেলিয়ে দেয়, চাকরিহারা শিক্ষকদের কিভাবে পুলিশ পিটিয়েছিল, বুকে লাথি মেরে, বুট দিয়ে, কোনো পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। কিছু ক্ষেত্রে কামড়েও দিয়েছে, বাইট হ্যাপি পুলিশ, ইভা থাপা কামড়ে দিয়েছিল, আমরা দেখেছি। পুলিশ কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড সক্রিয়, কিছু কিছু ক্ষেত্রে এতটাই নিষ্ক্রিয় যে এই লুমফেন ফ্রিঞ্জ এলিমেন্ট মৌলবাদী সন্ত্রাসবাদী গোষ্ঠী নিঃশব্দে দাপিয়ে বেড়াচ্ছে। তুমি শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন হত্যা করা হলো, নৃশংসভাবে হত্যা, তো এই ভিডিওটা দেখতে পারবে না তোমরা, বলো তো। নিকটবর্তী থানা দুদিনেও নাকি তারা ফোন তোলেনি, 100 মিটারের মধ্যে থানা। শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স এসে দাঙ্গাটাকে কন্ট্রোল করে, হামলাটাকে কন্ট্রোল করে। তো ইতিমধ্যে বহু হিন্দু ঘর ছাড়া এখনও তারা অনেকে ফিরতে পারেনি। কেন হয়েছে? সরকার চেয়েছে বলে হয়েছে, সরকারের পুলিশ চেয়েছে বলে হয়েছে। হুমায়ুন কবিরের এই বারবারন্ত সরকার চাইছে বলে হচ্ছে, পুলিশ চাইছে বলে হচ্ছে, প্রশাসন চাইছে বলে হচ্ছে। তাই হুমায়ুন কবিররা আজকে সুরাবুদ্দির ভাষায় কথা বলে। নোয়াখালীতে যখন ধর্ষণ হয় না, গান্ধীজির তত্ত্বাবধানে ওখানে ক্যাম্প হয়, সুরাবুদ্দিকে প্রশ্ন করা হয়েছিল, এত হিন্দু মহিলা রেপ হলো নোয়াখালীতে, কি বলেছিল হাসতে হাসতে জানো? বাংলার অবিভক্ত বাংলার তখন তিনি মুখ্যমন্ত্রী, বলছে হিন্দু মেয়েরা খুব সুন্দরী। তাই আজকে প্রশ্নটা হচ্ছে, রাজধর্ম সরকার কি করতে পারছে? আমার শুনলে কথাটা খুব, তোমার মনেই হতে পারে আমি ধর্মবিদ্বেষী কথা বলছি, না, একদম নয়, আমি ইতিহাসের কথা মনে করালাম। আজকে সরকার এ রাজ্যের
তারা এই ফ্রিঞ্জ এলিমেন্টদেরকে কি করে প্রশ্রয় দিয়ে যাচ্ছে? তার দলের ক্যাবিনেটের মন্ত্রী কলকাতার মেয়র যখন বলে দাওয়াতে ইসলাম হবে, ইসলামে না জন্মালে দুর্ভাগ্য, অর্থাৎ মুখ্যমন্ত্রী জন্মানোটাকেও দুর্ভাগ্য বলে দিলেন তিনি, তাই তো? আমরা দাওয়াতে ইসলাম করব, 50 আমরা চাই মিনি পাকিস্তান, উর্দু ভাষা করতে হবে, অচিরেই উর্দু সংখ্যাগরিষ্ঠ হবে, এইসব কথা তো উনি বলেছেন অন রেকর্ড। দেখো ভিডিও আছে, এখন অস্বীকার করছে, ভিডিও আছে। আচ্ছা, ও তৃণমূল তো অস্বীকারের আরেক নাম, তার নেত্রী করে তো তিনি করবেন না কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে ভিডিওগুলো তো তোমরা মিথ্যা কথা বলোনি না, এআই। তুমি দেখো, ইউটিউব চালাও, এসব বারবার বেরিয়ে আসবে, প্রকাশ্যে মঞ্চে বলেছে। তারপরেও সরকার এখানে একচোখা হরিণের ভূমিকা নেয়। সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় ধর্মের স্বাধীনতা আছে রে বাবা। তা ধর্মের স্বাধীনতা আছে মানে কি ধর্ম নিয়ে জোচ্চুরি করা, দাঙ্গা লাগানো, উস্কানিমূলক বক্তব্য রাখা? তা তো নয়। ধর্মের স্বাধীনতা তা তো বলে না। তুমি গীতা পাঠ করতে গেলে 25 এবং 26 নম্বর আর্টিকেল সরকার ভুলে যায়, তোমাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, পারমিশন নিতে হয়। অথচ আরেকটা শ্রেণী যখন কলকাতার বুকে, দিল্লির মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে একটার পর একটা বিদ্বেষী মন্তব্য করে। এই সিদ্দিকুল্লাহ ক্যাবিনেটের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, কলকাতায় কি বলে গেছিল? আগে জেলাগুলোকে টাইট দেই, তারপরে কলকাতা টাইট দেবো ওয়াকফ সম্পত্তি বিল নিয়ে। তারপরে কি হলো? শামসেরগঞ্জ। দেখো, তৃণমূলের ফারাক্কার একজন আমরা বিধায়ককে দেখেছিলাম, তিনি চিৎকার করে তরোয়াল হাতে নিয়ে হামলা চালাচ্ছে। কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি তো। তাহলে এই যে একটার পর একটা রামকৃষ্ণ মিশন শিলিগুড়ির জমি দখল হয়ে গেল, উল্টো যে জমি দখল করতে এসে মহারাজদের মারধর করলো, সেই মহারাজদের বিরুদ্ধেই গুরুতর সমস্ত মামলা ঠুকে দিল। ভাবতে পারছো? যেই রামকৃষ্ণ মঠ ও মিশন 279টি শাখা রয়েছে পৃথিবী জুড়ে, 279টি শাখা। পৃথিবীর কোনো দেশের কোনো ধর্মাবলম্বীরা এই রামকৃষ্ণ মিশন সম্পর্কে কোনো কটূক্তি করতে পারে না, তাদের জনসেবাটাই একমাত্র ভিত্তি। সেই জায়গায় রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দ বিরুদ্ধে পাল্টা এফআইআর করেছিল সরকারের পুলিশ, বুঝিয়ে দিয়েছিল আমরা একটি সম্প্রদায়ের জন্য, সবার নই। হুমায়ুন কবির তো বলছে যে আমার এত সমর্থক রয়েছে, আমি 22 তারিখ যেদিন দল গঠন করব, সোমবার সেদিন 4 লাখের উপরে লোক আসবে। ঠিকই বলেছে, উনি ঠিক কথা বলেছেন। আমি কেন বলছি এটা দোষ কিছু নয়। মুসলিমরা 30% কিন্তু ভোটের সময় 40% হয়ে যায়, এটা হুমায়ুন কবিরই বলেছেন। ওরা ভোটটা এক জায়গায় দেয় কারণ একটি মুসলিম ঘরে জন্ম নেওয়া একটি মানুষ, প্রথমে তারা নিজেকে বলে গর্বের সাথে আমরা মুসলিম, তারপরে আমরা সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আরএসএস বা ধর্মনিরপেক্ষ। একজন হিন্দু মানুষ জন্মের পরে তার বিভিন্ন পরিচয় সময়ের সাথে আসে। সে কখনো কংগ্রেস হয়, সিপিএম হয়, বিজেপি হয়, আরএসএস হয়, তৃণমূল হয়, সর্বোপরি সবার আগে হয় সেকুলার, সে হিন্দু আর হয় না। ফলে তার এই ভোটের জন্য কোনো আসে যায় না। ভোটের দিন হিন্দু লোকজন কি সুন্দর বসে বউ ছুটির দিন, ছুটির মেজাজে বউ কষা মাংস করেছে, সে কষা মাংস খেয়ে টিভিতে দাঙ্গা, ভোটের মার দাঙ্গা দেখেই সারাদিন কাটিয়ে দেয়, ভোটটা দিতে যায় না। তাই হিন্দু প্রবণ এলাকায় 60-65% ভোট পড়ে না, মুসলিম এরিয়ায় 90-95% ভোট পড়ে। এই কারণে তারা জানে, হুমায়ুন কবিররা জানে যে আমাদের সরকার এই একতার জন্য সম্মান দিতে বাধ্য। স্যার বলছে হুমায়ুন কবির বলেছে 100টার উপরে আসনে তিনি লোক দেবেন। হুমায়ুন কবির এই যে দল গঠন করছে, 26-এর যে রাজনৈতিক অঙ্ক, সেটা কেমনভাবে পালাবদল হতে পারে, কোন দিকে মোড় ঘুরতে পারে, কি মনে হচ্ছে? দেখো, মুসলিম সম্প্রদায়ের মানুষজনের পলিটিক্যাল কনসাসনেস নিয়ে আমার অন্তত কোনো আশঙ্কা নেই। তারা পেয়ারা বিক্রি করুক, মুঠে মজুরি করুক, পেটে এক বিদ্যে না থাকলেও রাজনীতির দিক থেকে খুব কনসাস। ফলে তারা হুমায়ুনকে কিভাবে নেবে, শুধু কি হুমায়ুন মুর্শিদাবাদেই রাজত্ব করবে, না অন্যান্য জায়গাও হুমায়ুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে? কারণ এটা তো অস্বীকার জায়গা নেই। 11 সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের উন্নয়ন করেনি, সংখ্যালঘুদের তোষণ করেছে। এই তোষণটাই তো শোষণ। ফলে এই তোষণের নাকপাশ থেকে এই মুসলিমরা বেরিয়ে, যে মুসলিমরা 95% তৃণমূলকে ভোট দেয়, অন্তত 100টার উপরে সিট তৃণমূল হেরফের করে নেয় মুসলিমদের ভোটে। অর্থাৎ 294 নম্বরের পরীক্ষায় মমতা ব্যানার্জি পরীক্ষা না দিয়েই 100 নম্বর পায়, পরীক্ষা না বসেই, তাই তো? এই জায়গায় এই 100টা সিট হুমায়ুন কবির যদি মিমের সাথে এবং নওশাদ সিদ্দিকীর সাথে জোট করে দাগ ফেলতে পারে মুসলিম ভোটে, তাহলে আমি বলছি 26-এর নির্বাচনটা কিন্তু তৃণমূলের জন্য অত সোজা হবে না। কারণ মাথায় রাখতে হবে, এত কিছুর পরেও তৃণমূলের সাথে
বিজেপির ভোটের ডিফারেন্স কিন্তু মাত্র 7%, 41-42 লাখের মতন। রিমেম্বার ইট। তাহলে কোথাও গিয়ে হুমায়ুন কবিরের এই যে নতুন দল, সেটা একটা বড় প্রভাব ফেলবে 26-এর নির্বাচন। আমার মনে হয় যদি সে খেলতে পারে বা ভালো প্রভাব পড়বে। পরে কি হবে আমি জানি না, কারণ হুমায়ুন যদি একবার বুঝে ফেলে বাংলায় মুসলিমরা 100টার সিট জিততে পারে একক ক্ষমতায়, আমি তারপরে বলছি তার পরের চিত্রটা কিন্তু আলাদা হবে, সেটা পরে আলোচ্য বিষয়। আমি এখন এইটুকু বলতে পারি, যদি সত্যিকারেরই সার্বিকভাবে হুমায়ুন কবির সর্বত্র প্রার্থী দিতে পারে মুসলিম প্রার্থী, পিকচার আমি বাকি অনেক কিছু দেখতে হবে। স্যার বলছি, হুমায়ুন কবিরের দল 26-এ একটা বড় ফ্যাক্টর হতে পারে, কিন্তু 26-এ কি তারা সরকার গঠন করতে পারবে? না, সরকার গঠনের তো দরকার নেই, সরকার গঠনের কোনো দরকার নেই। সরকার এখানে তো প্রশ্নটা হচ্ছে সরকার গঠনের নয়, তৃণমূলকে হারানোর। সরকার কার হবে না হবে সেটা তো পরের পাটিগণিতের অঙ্ক। হয়তো তৃণমূলই হয়তো জোড়াতালি দিয়ে আসতে পারে, প্রশ্ন তা নয়। প্রশ্ন হচ্ছে তৃণমূলকে, এই যে অপরাজেয় তৃণমূল, যে তৃণমূল মানুষকে মানুষ ভাবে না, যে তৃণমূল মানুষের ম্যান্ডেটগুলোকে সম্মান দেয় না, মানুষকে চাকরি দেয় না, গরু চুরি করে, বালু চুরি করে, পুলিশ দিয়ে সন্ত্রাস তৈরি করে, এটা অন্তত বন্ধ হোক। এটা বন্ধ হলে, যদি বন্ধ তখনই হবে যখন এই সরকার এতটা গ্রেট ম্যান্ডেট নিয়ে আসতে পারবে না সেদিন। এখন তো সবটাই তৃণমূলময় প্রশাসনে, ফলে এই জায়গার কথা বলছি। দেখো, ক্ষমতায় কে আসবে না আসবে সে তো অনেক পরের ব্যাপার, কিন্তু হুমায়ুন কবির যদি ফ্যাক্টর হয় তাহলে কিন্তু মমতার ফিরে আসাটা বাধাপ্রাপ্ত হবে। হুমায়ুন কবির তো এমনও বলেছেন যে তৃণমূল দলকে বিরোধী দল হওয়ারও সুযোগ দেবেন না। সেটা ওনাকে বলতে হয়, বলেছে। কেউ একজন তো বিরোধী হবে। এবার তুমি আমাকে এটা যদি বলো যে না সিপিএম বা কংগ্রেস বিরোধী হবে, আমি বিশ্বাস করব না। তৃণমূল হেরে গেলেও এমন সংখ্যাটা থাকবে যে বিরোধী আসনটা ইয়ে করে। এবার তৃণমূল হেরে যাওয়ার পরে কাটমানি, গরু চুরির টাকা, বালু চুরির টাকা না থাকলে তৃণমূল দলটা 24 ঘন্টা পৃথিবীর মানচিত্রে থাকবে কি না সেটা অন্য অ্যাসপেক্ট। এটা তো কাটমানি খাওয়ার জন্যই দলটায় আছে লোকে, তাছাড়া দলটাকে কেউ ভালোবেসে থাকে না। ঠিক আছে, ওই ব্যানার্জি পরিবারের লোকজন ভাইপোরাই একে একে তৃণমূল ছাড়বে ক্ষমতা না থাকলে। প্রশ্নটা হচ্ছে, যদি হুমায়ুন কবির মিমের সাথে জোটবদ্ধ হয়, বিহারের যেমন মিম প্রভাব ফেলে দিল, তাহলে কিন্তু ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলে ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে।